আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অভিজ্ঞাপন। আপনি জানেন কি আপনার সন্তানের বয়স 5 বছর ও 15 বছর পূর্ণ হলে আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক। সময় মতো আপডেট না করলে আধার ইনএক্টিভ হয়ে যেতে পারে, যার ফলে পরবর্তীকালে শিশুদের স্কুলে বা কলেজে ভর্তি ও অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই সকল অভিভাবকদের অতি সত্বর নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে আপনার সন্তানের বায়োমেট্রিক আপডেট করানোর অনুরোধ করা হচ্ছে। ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক প্রচারিত। নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপন। আজ আমরা রয়েছি, আমি মহুয়া রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে আমি সত্যজিৎ। ম্যালেরিয়া একটি অতি প্রাচীন ঘাতক রোগ, যা প্রতি বছর প্রায় 6 লক্ষ মানুষের প্রাণ নেয়। সবচেয়ে বেশি মৃত্যু আফ্রিকায় শিশুদের মধ্যে দেখা যায়, যেখানে প্রতি মিনিটে একটি শিশুর এই রোগে মৃত্যু হয়। তাছাড়া বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেকের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবসময়ই রয়েছে। বর্তমানে ম্যালেরিয়ার প্রকোপ বিশ্বের 97টি দেশে দেখা যায়, তার মধ্যে বেশিরভাগই আফ্রিকা মহাদেশে। ম্যালেরিয়া রোগের প্রধান লক্ষণ কাঁপুনি দিয়ে জ্বর আসা এবং মাথা ব্যথা। রোগটি হয় প্লাজমোডিয়াম নামক এক পরজীবী দ্বারা সংক্রমণের ফলে, যা অ্যানোফিলিস মশার দ্বারা বাহিত হয়। ওই মশার কামড়ে সুস্থ মানুষের দেহে ওই রোগের পরজীবী ঢুকিয়ে দেয়। সংক্রমণের প্রায় 1 সপ্তাহ পর রোগে লক্ষণ দেখা দেয়। লক্ষণ দেখার 24 ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু না করলে বিপদের সম্ভাবনা থাকে। 1700 শতাব্দী থেকেই কুইনিন ম্যালেরিয়া রোগের চিকিৎসার একমাত্র ওষুধ ছিল, কিন্তু পরবর্তীকালে ম্যালেরিয়ার পরজীবী কুইনিন সহনশীল হয়ে যাওয়ার ফলে কুইনিনে আর কাজ হয় না। বর্তমানে আর্টেমিসিনিন ও অন্যান্য ওষুধের সাহায্যে ম্যালেরিয়ার চিকিৎসা করা হয়। ম্যালেরিয়া সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই 2007 সালের মে মাসে বিশ্ব স্বাস্থ্য পরিষদের 60তম অধিবেশনে 25শে এপ্রিল তারিখটিকে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিনটিতে নানা অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকে ম্যালেরিয়া মুক্ত করার উদ্দেশ্যে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সংকল্প গ্রহণ করা হয়। ম্যালেরিয়া নিয়ন্ত্রণের জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টায় ফলস্বরূপ গত 2000 ও 2013 সালের মধ্যে সারা বিশ্বে ম্যালেরিয়া রোগে মৃত্যুর সংখ্যা প্রায় 47% কমেছে এবং প্রায় 42 লক্ষ মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। 2014 সালে বিশ্বের 39টি ম্যালেরিয়া প্রবণ দেশগুলির মধ্যে 4টিকে
ম্যালেরিয়া মুক্ত বলে ঘোষণা করা হয়েছে। বাকি ৩৫টিকে আগামী ২০৩০ সাল পর্যন্ত ম্যালেরিয়া মুক্ত করার চেষ্টা করা হবে। আচ্ছা মহুয়া, তুমি কি বলতে পারো সামুদ্রিক কোন পাখি উঠতে পারে না? হ্যাঁ, আমরা কিছুটা তো তো জানি পাখি মাত্রই উড়ে বেড়ায়, কিন্তু এমন একটি সামুদ্রিক পাখি রয়েছে যারা উঠতে পারে না। হ্যাঁ, সে তো জানি, তবে সবটাই আমাদের শ্রোতা বন্ধুদের জানানোর উদ্দেশ্যে বলা। তো বলে ফেলো, হ্যাঁ। সে কোন পাখিটি? হ্যাঁ, সে তো নিশ্চয়ই পেঙ্গুইন। হ্যাঁ, আজ কিন্তু বিশ্ব পেঙ্গুইন দিবস। পেঙ্গুইন এক ধরনের সামুদ্রিক পাখি যারা উঠতে পারে না। এদের বেশিরভাগেরই নিবাস আমাদের পৃথিবীর দক্ষিণ গোলার্ধে, বিশেষত দক্ষিণ মেরু অঞ্চলে। উত্তর মেরু অঞ্চলে কোনো পেঙ্গুইনই নেই। পেঙ্গুইন দেখতে খুবই সুন্দর। এরা মানুষের মতো খাড়া হয়ে দাঁড়াতে পারে। পেঙ্গুইনের 18টি প্রজাতি আছে এবং এরা সবাই দিবাচর। সমুদ্রবাসী হওয়ার দরুন এরা দুর্দান্ত সাঁতারু এবং তাড়া করে মাছ ধরে। গত কয়েক দশকে বিশ্বব্যাপী উষ্ণায়নের ফলে দক্ষিণ মেরু অঞ্চলের পেঙ্গুইন প্রজাতিগুলি বেশ সমস্যায় পড়েছে। বিজ্ঞানীদের মতে এই সমস্যার সমাধানের জন্য পর্যাপ্ত তথ্য এখনও তাদের কাছে নেই এবং সেজন্য আরও ব্যাপক অধ্যয়ন প্রয়োজন। বিভিন্ন প্রজাতির পেঙ্গুইনের ভৌগোলিক বিন্যাস ইত্যাদি বিষয়ে এখনও অনেক কিছু অজানা আছে, যা কোনো সংরক্ষণ কার্যক্রমের জন্য অপরিহার্য। উপগ্রহের মাধ্যমে এইসব তথ্য সংগ্রহ করা যেতে পারে, আর এই প্রযুক্তি ব্যবহার করে সুফলও পাওয়া গেছে। ব্রিটিশ গবেষকরা 2012 সালে সর্বপ্রথম উপগ্রহের মাধ্যমে অ্যান্টার্কটিকাতে সম্রাট পেঙ্গুইন অর্থাৎ এম্পেরর পেঙ্গুইনের সংখ্যা গণনা করতে সক্ষম হয়েছে। এই ধরনের আরও অধ্যয়ন চালানো এবং পেঙ্গুইনদের ভবিষ্যৎ সুরক্ষিত করার উদ্দেশ্যেই 25শে এপ্রিল তারিখটি বিশ্ব পেঙ্গুইন দিবস হিসেবে পালন করা হয়। দেখা গেছে প্রতি বছর ওই দিনটিতে কয়েক মাস সমুদ্রে থাকার পর এডলি পেঙ্গুইন এরা দল বেঁধে আবার অ্যান্টার্কটিকায় ডাঙায় ফিরে আসে। এই নিয়মের কোনো ব্যতিক্রম কিন্তু এখন অবধি দেখা যায়নি। তো শ্রোতা বন্ধুরা, আমরা এবার দেখে নেব আজকে দিনে ইতিহাসের পাতায় কি আছে। 1786 সালে মুর্শিদাবাদ জেলার আত্মপ্রকাশ হয়। 1859 সালে আজকেরই দিনে সুয়েজ খাল খননের কাজ শুরু হয়। আজকেরই দিনে 1882 সালে খুলনা জেলা গঠিত হয়। অনেক অনেক দিন আগে 1839 সালে ফ্রান্সের এক তরুণ বিজ্ঞানী আলেকজান্ডার এডমন্ড সূর্যের আলো নিয়ে নানান পরীক্ষা করছিলেন। একদিন হঠাৎ তিনি লক্ষ্য করলেন আলো কিছু বিশেষ পদার্থের উপর পড়লে সেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। তিনি এই আশ্চর্য ঘটনাটির নাম দিলেন ফটোভোল্টিক এফেক্ট। তখন হয়তো তিনি নিজেও বুঝতে পারেননি ভবিষ্যতে এই আবিষ্কার পৃথিবীকে বদলে দেবে। এরপর বহু বছর কেটে গেল, বিজ্ঞানে এগোতে লাগলো ধীরে ধীরে। তারপর 1954 সালের আজকের দিনে অর্থাৎ 25শে এপ্রিল আমেরিকার বেল ল্যাবসে 3 জন বিজ্ঞানী চ্যাপিন, ক্যালভিন এবং পিয়ারসন, তারা 3 জন মিলে তৈরি করলেন প্রথম আধুনিক সোলার সেল। এবার সূর্যের আলোকে সত্যিই কাজে লাগানো সম্ভব হলো। কিন্তু এই নতুন প্রযুক্তির প্রথম বড় পরীক্ষা হলো পৃথিবীর বাইরে। 1958 সালে আকাশে উড়ল একটি ছোট্ট উপগ্রহ ভ্যানগার্ড 1। সেই উপগ্রহের গায়ে লাগানো ছিল 6টি সোলার সেল। সূর্যের আলো থেকে পাওয়া শক্তিতে সে মহাকাশে নিজের কাজ চালিয়ে যেতে লাগলো। আর সেদিন থেকে শুরু হলো এক নতুন যুগ। সূর্যের আলো আর শুধু আলো নয়, তা হয়ে উঠল শক্তির উৎস। আজ আমাদের ঘর বাড়ি, রাস্তা, এমনকি দূর দূরান্তের গ্রামও আলোকিত হচ্ছে সেই সূর্যের শক্তিতে। এবার জেনে নেব আজকের দিনে কার জন্ম হয়েছিল। অনেকের জন্ম হয়েছিল, তবে সবচেয়ে বেশি আমরা যাকে ভালোবাসি ইদানিংকালে যেই সেই শিল্পীর জন্ম হয়েছিল আজকের দিনে 1987 সালে। তিনি সবার প্রিয় অরিজিৎ সিং। যদিও অরিজিৎ সিং মুর্শিদাবাদের জিয়াগঞ্জে তার জন্ম,
কিন্তু সে কিন্তু আর জিয়াগঞ্জেই শুধুমাত্র দাঁড়িয়ে থেকে নেই, সমগ্র বিশ্বব্যাপী তার পরিচয় রয়েছে। আর তার ঝুলিতে রয়েছে পদ্মশ্রী পুরস্কার, তার ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যদিও অনেক বড় মাপের একজন গায়ক, কিন্তু একদম মাটির সাথে মিশে যাওয়া একজন মানুষ। তারই জন্ম হয়েছিল আজকেরই দিনে। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा कर। অরিজিৎ সিং এর সেই বিখ্যাত গান আজও কিন্তু আমাদের প্রত্যেকের মন ছুঁয়ে রয়েছে, তাই না মহুয়া? একদম। তো ইতিহাসের পাতা থেকে এবার বেরিয়ে পড়ছি। শ্রোতা বন্ধুরা, লিখছি তোমায় পর্বে আমরা অপেক্ষায় থাকি আপনাদের অনুভবের কথা জানতে। তাই দেরি না করে শুরু করি আজকের চিঠি পড়া। আজকের চিঠিটি লিখেছেন স্বপন কুমার প্রামাণিক, হানু ভূঁইয়া, পূর্ব মেদিনীপুর। তিনি লিখছেন যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে এপ্রিল মাসের প্রথম বিষয়, বৈশাখের স্মৃতি। সুন্দর সমীপেশু, চৈত্রের চিতাভস্য উড়ায়ে কাল বৈশাখী আসে, তার রুদ্র ভয়ঙ্কর তাণ্ডবের পরে কিন্তু আশ্বাসে বিশ্বাসে থাকি নববর্ষের নবানন্দে। ওরই মাঝে আছে কালপুরুষের সুগভীর পরামর্শ, তাই তো ধরায় ধরে না হর্ষ। বাঙালির পয়লা বৈশাখের হালখাতা, গণেশ পূজা, অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া থেকে উৎসবের উদযাপনী, 12 মাসে 13 পার্বণী, মহোল্লাস। নতুন মোড়কের মুখ খুলে বার করা বৈশাখ। বৈশাখ মানেই রবি, রবি পূজা। বৈশাখ মানেই রবীন্দ্রনাথ দুকলি গান, মনের মাঝে কবিতার কসরত, নৃত্যের মুদ্রায় নূপুরের নিক্কণ, নাটকের মহড়া, লিখিত বক্তৃতার মুখস্থ, নিজেকে রাবীন্দ্রিক করে মেলে ধরা। আম কুড়োনো দুপুর ভুলে ঘাম মোছা পরিশ্রমী রিহার্সাল। কোনো কোনো সময়ে নজরুলকেও মঞ্চস্থ করে রবি নজরুল জয়ন্তী যাপন। আফসোস বেশিরভাগ সময়ে বৈশাখী নির্যাতনে, যাবতীয় নির্মাণে অঘটন ঘটে, পিছিয়ে যায় পূজার্চনা। এমনই এক বৈশাখী পূজার স্মৃতি এখনো মনের তবকে সঞ্চিত। পেরে নামাই তোমার দুয়ারে। সজ্জিত মঞ্চে কেদারালঙ্কৃত প্রবীণ পঞ্চায়েত সভাপতি মাল্যদান পরবর্তী স্বাগত ভাষণে তার নমস্কার জ্ঞাপন পূর্বক মুখের বাণী, যা আমাকে আজও বিমোহিত করে। তিনি রবীন্দ্রনাথ, তার মধ্যেই রবি, তিনিই আমাদের রবি, তিনিই ইন্দ্র, কবির সাম্রাজ্যে ইন্দ্র, তিনিই নাথ, সকলের নাথ। তিনি অত সহজ নন, আবার খুব সহজও। তাকে নতুন নতুন ভাবে দৈনিক চিনতে হয়। আসুন সে কাজে সবাই প্রতি হই। নমস্কার। লহমায় ধরা ললিত মহাকাশ, প্রধান অতিথির আত্মশ্লাঘায় ভোগা আমি সেদিন ধুলায় মিশে গিয়েছিলাম। বৈশাখী শুভেচ্ছায় স্বপন কুমার প্রামাণিক, হানু ভূঁইয়া, পূর্ব মেদিনীপুর। যত দূরে চাই নাই শুধু। শ্রোতা বন্ধুরা, আজ লিখছি তোমায় পর্বে এখন শুনবেন অভিজ্ঞাপনে জানুয়ারি মাসের পথ চলা বিষয়ে সেরা পত্র লেখকের সাক্ষাৎকার।
অভিজ্ঞাপন অনুষ্ঠানে লিখছি তোমায় বিভাগে এই পক্ষের ভাবনা। এই পর্যায়ে আমাদের প্রথম পক্ষের ভাবনার বিষয় ছিল পথ চলা। আর এই পথ চলা নিয়ে সবচেয়ে সুন্দর চিঠি যিনি লিখেছেন তিনি থাকেন রাজারহাট, নিউটাউন, গোপালপুর, কলকাতায়। নাম শান্তনা বন্দ্যোপাধ্যায়। নমস্কার দিদি, হ্যাঁ নমস্কার। কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। জানুয়ারি মাসের প্রথম পক্ষে যে চিঠি আপনি লিখেছেন পথ চলা নিয়ে, তা আমাদের বিচারে শ্রেষ্ঠ চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে। কেমন লাগছে? হ্যাঁ খুবই আনন্দ হচ্ছে, এই তো আনন্দ সীমা নেই। দিদি, আপনি চিঠি লিখেছেন, এত সুন্দর ছোট্ট চিঠি, কিন্তু এই ছোট্ট চিঠির মধ্যে অনেক কথা আপনি বলে গেছেন। তো আপনাকে যে প্রশ্নটা আমি করতে চাই প্রথমেই, সেটা হলো যে আপনার চিঠি পড়ে যেটা মনে হচ্ছে আপনার একটা সময় প্রচন্ড ব্যস্ততার মধ্যে গেছে, প্রচুর দৌড়দৌড়ি করতে হয়েছে, পথ ছিল আপনার বন্ধু, তাই তো? হ্যাঁ অবশ্যই। এ ব্যাপারে একটু আমাদের বলুন দেখি, একটু শুনতে চাই আমরা। হ্যাঁ মানে আমি তো শিক্ষিকা ছিলাম, হ্যাঁ, তো আমার লেখাটার মধ্যেই ছিল যে আমাকে অনেকটা দূর যাতায়াত করে চাকরি করতে হতো আর কি, স্কুলে যেতে হতো। হ্যাঁ, তো সেই ব্যস্ততার মধ্যে আমার পাশাপাশি শিক্ষকতার পাশাপাশি আমার এই সাহিত্য জগতে একটু আসা হয়েছে আর কি। আচ্ছা, তো আমি যখন স্কুলে ছিলাম ম্যাগাজিনের দায়িত্ব ছিলাম তো ম্যাগাজিনের দায়িত্বে থাকতে হয়েছিল। হুম, তো সেই হিসেবে খানিকটা লেখালেখির সঙ্গে যুক্ত হয়েছিলাম। হুম, তো এই যা করতে করতে এখন মোটামুটি এই দিকে রয়েছি আর কি, স্কুল থেকে এখন অবসর। তো এখন এই লেখালেখি এইসব নিয়ে একটু থাকার চেষ্টা করছি। তো আমার 3টে বই হয়েছে, 2টি কবিতার বই, একটি গল্পের বই, কলকাতা বই মেলায় প্রকাশিত হয়েছে। বাহ, আর এছাড়া এখন এই লেখালেখি চলছে ভালোই, এখন বলতে পারেন। মুর্শিদাবাদ থেকে যে সংবাদপত্র বেরোয় তাদের পত্রিকাতেও লিখি, ছোটখাটো লিটল ম্যাগাজিনে মোটামুটি চলছে আর কি লেখালেখি। মানে শান্তনাদের অবসরের অবকাশ খুব ভালো কাটছে, এটা অন্তত বলা যায়। হ্যাঁ এটা বলা যায়। প্রচন্ড ব্যস্ততার থেকে এখন একটু আছি আর কি নিজের মতো করে। মানে নিজের ভালো লাগাটাকে এখন একটু বলা যায় যে কালটিভেট করা যাচ্ছে, এটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করা যাচ্ছে। হ্যাঁ সেটাই করছি, একটু গান করি, এইসব নিয়ে আছি আর কি। তো লেখালেখিটা এখন একটু চলছে মোটামুটি। লেখালেখি ভ্রমণ পিপাসু বলে একটি সংস্থা আছে কলকাতাতেই, ওদের 3টে পত্রিকা চলে, 1 মাস অন্তর অন্তর এগুলো বেরোয়। তো ওদের পত্রিকাতেও আমি নিয়মিত লিখি, এই আর কি। মানে রীতিমতো লেখালেখি নিয়ে আপনি ব্যস্ত এখন? হ্যাঁ একটু মানে ব্যস্ত আর কি, ব্যস্ত থাকতে ভালোবাসি, ভালো লাগে। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। এত সুন্দর মানে এত পজিটিভ সময় আপনার কাটছে, সেটা বলতে কোনো বাধা নেই। যে যারা অবসরের পরে খোঁজেন যে কি করে তাদের সময় কাটবে, তাদের কাছে আপনি নিঃসন্দেহে একজন অনুপ্রেরণার। আপনি কবিতা লেখেন বলছিলেন, আবার এক্ষুনি বললেন কিছু ভ্রমণ পত্রিকাতেও আপনি লেখেন, তার মানে বেড়ানোর শখ আছে আপনার? বেড়ানো তো খুব আছে, খুব আছে। আচ্ছা, কোথায় কোথায় ঘুরতে গেছেন এখন পর্যন্ত? মোটামুটি দক্ষিণ ভারত, উত্তর ভারত, এদিকে আপনাদের ওদিকেও গেছি, ত্রিপুরায় গেছি। আচ্ছা, হ্যাঁ ত্রিপুরাতে এসছেন? ত্রিপুরাতে খুব অল্পই গেছি, কিন্তু ওই যাওয়ার পথে ত্রিপুরা আলাদা করে ঘোরা হয়নি, ওটা একটা যাওয়ার ইচ্ছা আছে। আর এদিকে অরুণাচলটা অনেকটাই ঘুরেছি, এই আর কি। আর দার্জিলিং তো আমরা কাছাকাছি, সমুদ্র দেখার জন্য তো দীঘাও কাছে, ওইটুকু তো যেতেই যাই হয় মাঝে মধ্যেই। এই টুকটাক বেরিয়ে পড়ি আর কি, ছেলে বৌমা আছে ওদের সাথে টুকটাক বেরোই। পাহাড় ভালো লাগে না সমুদ্র? পাহাড় বেশি ভালো লাগে। পাহাড় বেশি ভালো লাগে। আপনি কবিতাও লিখেন বললেন, একটা কবিতা কি আমরা শুনতে পারি আজকে? হ্যাঁ অবশ্যই, আপনার লেখা একটা কবিতা আমরা শুনি তাহলে। আচ্ছা, আমি কি আমার এদিকে প্রচলিত একটি মানে একেবারে চলিত ভাষা আর কি, সাধারণ মানুষের মধ্যে থাকে একটুখানি, যারা একটু লোয়ার বেল্টে তাদের মতো আঞ্চলিক ভাষা কিন্তু নয়। তেমন একটা নদী নিয়ে, আমাদের এখানে দামোদর নদী খুব বিখ্যাত, দামোদর নদীকে নিয়ে একটি কবিতা আছে, ওটা কি বলবো? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই বলুন। কবিতাটির নাম হলো নদে চান। এই লেগে যা প্রগতিকে যা পয়সা দিজা দামোদর গাবায় দেখো বালিক এত ভিজা ভিজা, হেই মা এতন বালি কোথায় ছিল বল আমারে,
বর্ষাকালে নামলো এসে বাঁধ ভাঙা ওই জলের তোরে। যেখান থেকেই আসুক কেনে আজকে আমার বেদম মজা। হেই লেগে যা ফরুত গিজা পয়সা দি যা পয়সা দি যা। দিনভর মাখবো বালি মাথায় মুখে সারা গায়ে, তারপর ডুববো জলে বালি সব যাবে ধুয়ে। ওদিকে নদীর পাড়ে জটিকা রান্না করে, পেঁয়াজের কষান দিয়ে ডিম ঝাল ভাজা ভাজা। হেই লেগে যা ফরুত গিজা পয়সা দি যা পয়সা দি যা। নকি ঝোড়ো কালু পাড়াটা এই কি ঝেঁটে, নদী চান হইলে পরে ডিম ভাত পড়বে পেটে। তারপর মেলায় গিয়ে ঘুরবো মায়ের বয়ে, কিনবো মাটির পুতুল লম্বা জিবে গজা। হেই লেগে যা ফরুত গিজা পয়সা দি যা পয়সা দি যা। হেই লেগে যা ফরুত গিজা পয়সা দি যা পয়সা দি যা। চমৎকার চমৎকার, সত্যি খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ দিদি। আপনার লেখা চলতে থাকুক, আপনার পথ চলা চলতে থাকুক, আপনি সুস্থ থাকুন, আরো অনেক দিন এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভালো লাগলো কথা বলে, ভালো থাকবেন। হ্যাঁ, নমস্কার নেবেন, আপনারা ভালো থাকবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। অভিজ্ঞাপন অনুষ্ঠানে প্রথম পক্ষে ভাবনার বিষয় পথ চলা, এই নিয়ে শ্রেষ্ঠ চিঠি যিনি লিখেছেন কলকাতা রাজারহাট নিউ টাউন গোপালপুর থেকে শান্তনা বন্দ্যোপাধ্যায়। আমরা এতক্ষণ তার সঙ্গে কথা বললাম টেলিফোনে। এবারে আসুন আমরা শুনে নিই তার লেখা চিঠিটি। আরে, সেই জ্ঞান হওয়ার পর থেকেই তো পথ চলছি। 2 মাইল দূরে স্কুল, কৌটোয় মুড়ি গুড় আর ছোলা নিয়ে প্রাইমারি স্কুল। 3 মাইল দূরে স্টেশন গিয়ে ট্রেন চেপে হাই স্কুল। 6 মাইল হেঁটে কলেজ। ইউনিভার্সিটিতে গ্রাফ একটু নামলো শ্বশুরবাড়ির গ্রাম স্টেশনের কাছেই, আর বর্ধমান স্টেশন থেকে ইউনিভার্সিটির বাস। গ্রাফ একেবারে তুঙ্গে উঠে গেল চাকরি করতে গিয়ে। যেতে 3 ঘন্টা, আসতে 3 ঘন্টা, ট্রেনে বাসে হেঁটে ছুটে। 33 বছরের এই চলার পথ মাপলে বিশ্বভ্রমণ হয়ে যেত। সে তো আর হলো না, কেবল তাঁতের মাকুড় মতো এদিক থেকে ওদিক। তবে এই চলতে চলতে পথে বন্ধু পেলাম সাথে জীবনে আমার। সহযাত্রী বন্ধু, গল্প করার বন্ধু, গানের বন্ধু, প্রাণের বন্ধু। আর ব্যাগের ভেতর বই খাতা পেন বন্ধু। পেলাম কত লেখার রসদ। ট্রেনে গান গেয়ে ভিক্ষে করা বুড়িমা। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান এত চমৎকার গাইতো যে ওর নামই হয়ে গিয়েছিল সন্ধ্যা বুড়ি। এই রকম এই নারকেল মুড়ি বলে হাঁক পাড়া মুড়িওয়ালা, লালুর চা, মেন লাইন চ্যাম্পিয়ন, আলু কাবলি, রবার বডি, ভিক্টর কলম, কাবলি ছোলার ঘুগনি, সবার সাথে তুমুল সখ্যতা। 2 দিন না দেখতে পেলেই খোঁজ নেয়া। এইসব নিয়েই ভরে গেল আমার লেখার খাতা। 3টে বই করেও সংকুলান হয়নি। এই দীর্ঘ পথ চলার গপ্প মোটে 200 শব্দে অসম্ভব। তাই এখানেই থামলাম আজ। পথ চলা এখনো তো চলছে। স্মৃতিরা যে কত কথা বলছে। শান্তনা বন্দ্যোপাধ্যায়, রাজারহাট নিউ টাউন গোপালপুর, কলকাতা 136। এই পথে জীবন, এই পথে মরণ আমাদের, সব কিছু পথের বুকে। ঘরের স্বপ্ন তাই আমাদের দেখে যেতে নেই। এই পথে জীবন, এই পথে মরণ আমাদের, সব কিছু পথের বুকে। শ্রোতবন্ধু, জানিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানে মে মাসের প্রথম বিষয়টি। পিতা ন হসি
পিতা নো বোধি। কথাগুলো ঋগ্বেদের একটি মন্ত্রের অংশ। এর অর্থ, তুমি আমাদের পিতা, তুমি আমাদের জ্ঞানে দাতা। জীবনের পথে চলতে গিয়ে আমরা প্রত্যেকে কারো না কারোর কাছে ঋণী। তার থেকে আমরা জ্ঞান অর্জন করি। হতে পারে তিনি আমাদের প্রিয় রবীন্দ্রনাথ, অথবা আপনার জীবনের এমন কেউ যিনি আপনাকে সত্যিকার অর্থে পথ দেখিয়েছেন। অভিজ্ঞাপন অনুষ্ঠানে মে মাসের প্রথম বিষয় পিতা নো বোধি, অর্থাৎ তুমি আমাদের জ্ঞানদাতা। এ বিষয়কে কেন্দ্র করে আপনাদের হৃদয়ের কথা, স্মৃতি, কৃতজ্ঞতা আর শ্রদ্ধার অনুভূতি আমাদের কাছে চিঠির মাধ্যমে পাঠান। আপনার কলমে উঠে আসুক সেই মানুষটির কথা যার জ্ঞান ও প্রেরণা আপনাকে আজকের জায়গায় পৌঁছে দিয়েছে। আপনার লেখা পাঠিয়ে দিন আমাদের দপ্তরে অথবা ইমেইলে। আমাদের মেইল আইডি রেডিও আগরতলা RADIOAGRTALA@gmail.com। চিঠির শব্দ সংখ্যা 200 থেকে 250-র মধ্যে রাখবেন। আরেকবার মনে করিয়ে দিই, অভিজ্ঞাপন অনুষ্ঠানের মে মাসের প্রথম বিষয় পিতা নো বোধি। শ্রোতা বন্ধুরা, এবার সময় হয়ে গেছে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার। এসসিআরটি দপ্তর থেকে জানানো হয়েছে, ত্রিপুরা কর্তৃক পরিচালিত সুপার 30 সিলেকশন টেস্ট 2026, যা আগে 26/4/2026 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা পরিবর্তন করে 3রা মে রবিবার দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীদের আরও জানানো যাচ্ছে যে ডাউনলোড করা এডমিট কার্ডটি উক্ত পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য বৈধ বলে গণ্য হবে। সেই সাথে জানিয়ে দিই, ভারত সরকারের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্ম পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। উল্লেখ্য, 1954 সাল থেকে চিত্রকলা, শিক্ষা ও সাহিত্য, খেলাধুলা, চিকিৎসা, সমাজসেবা, বিজ্ঞান এবং কারিগরি, ব্যবসা বাণিজ্য, শিল্প প্রভৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হিসেবে পদ্ম পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। 2027 সালে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত সরকারের পদ্ম পুরস্কার পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। পদ্ম পুরস্কারের জন্য সুপারিশ বা আবেদন রাষ্ট্রীয় পুরস্কার https://awards.gov.in এই পোর্টালের মাধ্যমে অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইনে আবেদন করার জন্য নির্ধারিত আবেদনপত্র এবং বিস্তারিত তথ্য এই পোর্টালে পাওয়া যাবে। আগামী 31 জুলাই 2026-এর মধ্যে অনলাইনে পাঠানো আবেদন বা সুপারিশগুলি গ্রহণ করা হবে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এবং সেই সাথে জানিয়ে দিই আবহাওয়ার খবর। আবহাওয়ার দপ্তর থেকে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। কোনো কোনো স্থানে রাজ্যের বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় গরম ও আর্দ্রতা আরও বাড়বে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে শেষ হলো আমাদের আজকের অভিজ্ঞাপন। পরিচালনায় ছিলাম আমি মহুয়া, আমি সত্যজিৎ। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন সংবাদ, দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ।